তাহলে তোমাদের সবাইকে ক্লাস 12 এর যারা তোমরা বেঙ্গলি মিডিয়ামে আছো তাদের সবাইকে ওয়েলকাম আজকে এই ক্লাসে। তোমরা সবাই তোমাদের ভিডিওটা একটু অন করে নাও। ওকে স্যার। এই ক্লাসের জন্য যেহেতু আমাদের প্রথম দিন আজকে আমরা তোমাকে প্রথম কিছুটা ইন্ট্রোডাকশন কিছুটা দেবো এবং তার সঙ্গে সঙ্গে তোমায় কিছু রুলস বলবো এই ক্লাসের জন্য। তোমরা সবাই রেডি হয়ে নাও। যারা তোমরা 2022 তে উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, যারা এই বছর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠছো, তাদের জন্য আজকে থেকে আমাদের জন্য নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, যেটা হচ্ছে আমাদের বোর্ডের জন্য, বোর্ডের ক্লাসের জন্য, রাইট? তাহলে তোমরা সবাই তোমাদের ভিডিওটা অন করে নাও। আমরা রোহন, রাকেশ, বিশাল, সোহম, রূপম, সবিতা, দিশা, জিৎ, অর্ণেশা, শাহিদ, ইয়াসির, সায়ন, শেখ, আশিহা, গৌতম, ইয়াসির, শাহিদ তোমাদের দেখতে পাচ্ছি আমরা, অঙ্কনা, সম্পূর্ণা, অর্ধেন্দু, শেখ আসিদুল, সায়ন, সম্পূর্ণা, রাখি। তোমাদের ভিডিওটা একটু অন করে নাও। আজকে তোমাদের প্রথম দিন। আজকে আমরা তাহলে একটু প্রথম ইন্ট্রোডাকশন দেখবো আমরা। চলো আমরা তাহলে একটু একটু করে আমাদের ইন্ট্রোডাকশনটা দেখে নিই। তার আগে বলি আমরা তো ক্লাস 12 এর এই একটা ক্লাস আমরা শুরু করতে চলেছি, তাই তো? তাহলে এই ক্লাস আপনার গলার আওয়াজটা খুব আস্তে আস্তে আসছে। আস্তে আসছে? দাঁড়াও আমি তাহলে একটুখানি দেখে নিচ্ছি, তোমরা একটুখানি দেখে নাও। 1 মিনিট দাঁড়াও, দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি। দেখো এবার কথা করে তোমরা চ্যাট অপশনে ম্যাক্সিমাম সময় ইনপুট দেবে। তার কারণ হচ্ছে অনেকে কি আছি আমাদের মনে করো আমরা আনমিউট না যদি করি তাহলে একটা ফিডব্যাক আসতে থাকে। সেই কারণের জন্য তোমরা চেষ্টা করবে সব সময় আমাদের চ্যাট অপশনটাকে তোমরা বেশি ইউজ করবে। আর তোমাদের কিছু যদি ডাউটস থাকে, তোমাদের যে কোনো কিছু কোশ্চেন থাকে, তোমরা সেটা লাইভ জিজ্ঞেস করতে পারবে, বাট সেটা একটুখানি তোমার চ্যাট অপশনের মধ্যে। শেখ আইসনুল, ওকে, থ্যাংক ইউ তোমাকে। শোনো তাহলে আমাদের রোহন, রাকেশ, দিশা বা রূপম, সৌমিতা তোমাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আশিহা, অঙ্কন, সায়ন, অন্বেষা, নিহারিকা, গৌতম, শাহিদ, শেখ আশিদুল, রাখি, সোহিনী এন্ড সম্পূর্ণা এন্ড অভিক তোমাদের ভিডিওটা একটু অন করে নাও। তোমাদের ভিডিওটা একটু অন করে নাও। তোমরা চেষ্টা করবে তোমাদের নেট কানেকশনটা একটু ভালো রাখতে। আর তোমরা যদি তোমাদের এই ভিডিও ক্লাসে ভিডিওটা তোমরা অন রাখো, তোমরা যদি তোমাদের ভিডিওটা অন রাখো তাহলে আমাদের মনে হবে এটা অনলাইন ক্লাস নয়, তোমরা অ্যাজ লাইক যেরকম টিউশন পড়ো বা ক্লাসরুমে ক্লাস করো আমাদের সাথে, ঠিক সেম ভাবে ক্লাস করবে। কারণ ক্লাসরুমে ক্লাস করলে কি হয়, স্টুডেন্টরা সামনে বসে থাকে, তাই না? আর যদি তোমাদের ভিডিওটা অন থাকে তাহলে আমারও কি মনে হয় তোমরা সামনেই বসে আছো। নিহারিকা, গৌতম, রাখি, সোহিনী, সম্পূর্ণা, অভিক এন্ড ইয়াসির তোমাদের ভিডিওটা একটু অন রাখো। হ্যাঁ, তাহলে আমি তোমায় বলছিলাম আমরা ক্লাস 12 এর জন্য আমরা কোন বুকস গুলোকে ফলো করব বা সেইগুলো তোমাকে আগে একটু জানাবো আমি। চলো একটু আমরা একটু এই ব্যাপারগুলোকে নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। টিবি নাম্বার দেয়া বই সেটা তোমাকে কিনতে হবে। কোন বই কিনতে হবে? তোমাকে টিবি নাম্বার দেয়া। তাহলে আমরা ক্লাস 12 এর জন্য আমাদের যে সিলেবাস সেটা কিন্তু কম্পারেটিভলি কিন্তু সোজা, একদমই শক্ত নয়। কিন্তু তোমরা যারা ক্লাস 12 এ উঠেছো আমরা সবাইকে এইভাবেই তোমাকে পড়াবো যে তুমি ক্লাস 12 এ উঠে গেছে ধরে নাও। আর তোমাদের ক্ষেত্রে একটা ম্যান্ডেটরি একটা বলি, একটা সেটা হচ্ছে আমি যে হোমওয়ার্ক গুলো দেবো তোমাকে এভরি উইক সেটা কিন্তু করতে হবে। সেটা তোমার যাই কিছুই প্রবলেম থাক, যাই কিছুই তোমার সমস্যা থাক, হোমওয়ার্কের কোশ্চেন গুলো তোমায় কিন্তু পাঠাতেই হবে।
আর আমরা যদি দেখি 1 মাস ধরে তুমি যদি হোমওয়ার্ক না পাঠাচ্ছ, তুমি কিন্তু অটোমেটিক তোমার গ্রুপ থেকে ডিলিট করে দেওয়া হবে কিন্তু। কারণ আমি অনলি সিরিয়াস স্টুডেন্ট গুলোকেই পড়াতে চাইছি, যারা ওয়েস্ট বেঙ্গলের সেরা স্টুডেন্ট এখন যারা আছো তারা কিন্তু সবাই সেরা আছো, কিন্তু তোমরা যদি সঠিক অ্যাকশন না নাও তাহলে কিন্তু আর সেরা থাকবে না। বুঝতে পারছো? হোমওয়ার্ক ইজ দ্য ম্যান্ডেটরি, হোমওয়ার্ক তোমাকে করতেই হবে। ক্লিয়ার? আর আমরা ক্লাস 12 এর এই যে চ্যাপ্টার গুলোর একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা কি সেটা তোমাকে আগে জানা দরকার। শুধুমাত্র পরীক্ষায় নাম্বার পাওয়াটা উদ্দেশ্য নয়, তাই তো? আমাদের এই যে আমরা কোনো বায়োলজি হোক, সেটা ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক, আমরা যে পড়াশোনা করি তার একটা উদ্দেশ্য থাকে সব সময়। দেখো আমি ক্লাস 12 এর, তোমরা ক্লাস 12 এর বলতে পারো সিনিয়র স্টুডেন্ট, একটা স্কুল লাইফের সব থেকে সেরা, সব থেকে বলতে পারো বড় স্টুডেন্ট সেটা হচ্ছে ক্লাস 12 এর স্টুডেন্টরা। এর পরের বছর তোমাদের জীবনের বিভিন্ন দিকে তোমাদের নলেজ, তোমাদের শিক্ষা, সেটাকে অ্যাপ্লিকেশন করতে হবে। হয়তো কেউ ডাক্তার বা কেউ ইঞ্জিনিয়ার বা নর্মাল বা কেউ গ্র্যাজুয়েট লেভেলের কোর্স নিয়েই পড়াশোনা করবে, কিন্তু এই বছর তোমার পড়াশোনার উপর তুমি ডিসাইড করবে তুমি কোন লাইনে আলটিমেটলি যেতে পারবে। তাহলে ক্লাস 12 এর প্রত্যেকটা চ্যাপ্টার সেজন্য আমরা নির্দিষ্ট গুরুত্ব দিয়েই পড়বো। যেমন তোমাকে বলি, আমাদের সেকেন্ড যে ইউনিটটা সেটা জেনেটিক্স এর উপর। তোমাদের মধ্যে অনেকেরই ইচ্ছা হতে পারে, এখন যেমন দেখবে কোভিড এর ওপর, ভাইরাসের ওপর তোমরা জানো রিসার্চ হচ্ছে অনেক কিছু, তাদের নতুন ভ্যাকসিন তৈরির কথা ভাবা হচ্ছে, এসব আমরা ভাবছি তো, তোমরা হয়তো নিউজে দেখছো। সেই কাজগুলো করে কারা জানো? তারা হচ্ছে মলিকুলার বায়োলজিস্ট, মানে যারা মলিকুলার বায়োলজির ওপর কাজটা হচ্ছে। মানে তোমাদের যে সেকেন্ড ইউনিট জেনেটিক্স এন্ড ইভলিউশন, সেটা পড়ে তুমি একটা আইডিয়া পেতে পারবে যে তোমার জন্য কি এই মলিকুলার বায়োলজিটা কি তোমার একটা সাবজেক্ট হতে পারে ফিউচারে। কেমন লাগছে, রাইট? একটু দেখে নিতে হবে আমাদেরকে, একটু আপনি কনসেন্ট্রেট করুন এখানে। দেখে নিই আমরা এখানে। তাহলে তোমাদের জন্য কিন্তু বাবা এই পার্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মলিকুলার বায়োলজি, সেটা তোমরা যদি রিসার্চ করতে চাও পরবর্তীকালে, তোমার সেকেন্ড ইউনিটটা তোমার কেমন লাগছে সেটার উপর ডিসাইড করতে পারবে তুমি। ক্লিয়ার? থার্ড ইউনিট যেটা আছে আমাদের বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, তোমাদের মতো অনেকে স্টুডেন্ট আছো যারা হয়তো পরবর্তীকালে মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে চাইছো। দেখো এই যে ইউনিট 3 সেটা হচ্ছে তোমার বায়োলজি এন্ড হিউম্যান ওয়েলফেয়ার, এটা হচ্ছে একটা মাইক্রোবায়োলজির চ্যাপ্টার। মানে তোমার এই চ্যাপ্টার গুলো পড়ে তুমি দেখো যদি তোমার ভালো লাগছে পড়তে, তুমি ইন্টারেস্ট পাচ্ছ, তখন তোমার পক্ষে কিন্তু এটা একটা খুব ভালো দিক হতে পারে, রাইট? যে মাইক্রোবায়োলজি নিয়ে তুমি পড়াশোনা করবে। আর একটা দিক দেখো, সেটা হচ্ছে আমাদের বায়োটেকনোলজি এন্ড অ্যাপ্লিকেশন। মাইক্রোবায়োলজি ছাড়াও আজকের যুগের একটা মডার্ন সাবজেক্ট যেটা হচ্ছে বায়োটেকনোলজি, রাইট? আমি নিজে মাইক্রোবায়োলজি নিয়ে মাস্টার্স করেছি, প্র্যাকটিক্যালি এই সাবজেক্টটা খুবই ভালো সাবজেক্ট, কিন্তু বায়োটেকনোলজি আর মাইক্রোবায়োলজি পুরো সিমিলার একটা সাবজেক্ট। মানে 19 আর 20-র মধ্যে যা পার্থক্য, মাইক্রোবায়োলজি আর বায়োটেকনোলজির মধ্যেও ঠিক তাই পার্থক্য। বায়োটেকনোলজি সাবজেক্টটা কেমন, তোমার পড়তে কেমন লাগবে ফিউচারে, তার জন্য আমাদের ইউনিট 4 যেটা হচ্ছে জীব প্রযুক্তিবিদ্যা, সেখান থেকে তোমাকে আইডিয়া তৈরি করতে হবে যে তুমি বায়োটেকনোলজি নিয়ে তোমার ফিউচার তৈরি করতে চাও বা তুমি পারবে এটা করতে, তুমি সেটাকে কিন্তু ডিসাইড করে নিতে পারবে। আর দেখো আমাদের 5 নাম্বার ইউনিট যেটা আছে সেটা হচ্ছে ইকোলজির ওপর, মানে আমাদের বাস্তুতন্ত্রের ওপর। কারণ বাস্তুতন্ত্র কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য দরকার। এবার যদি আমরা নাই বাঁচি তাহলে আলটিমেটলি আর কি লাভ আছে কোনো জিনিসের? কারণ আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। পরিবেশকে রক্ষা করতে হবে তোমার কোথা থেকে? পরিবেশকে রক্ষা করতে হবে আমাদের পলিউশন থেকে। এবং আমাদের যে জীব বৈচিত্র্যগুলো, সেটা আমাদের বেঁচে থাকার জন্য খুব দরকার। সেজন্য এই যে 5 নাম্বার ইউনিটটা আমাদের সবার জন্য ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের সবার বেঁচে থাকার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই কথাগুলো তুমি বুঝতে পারছো তো? ক্লাস 12 এর প্রত্যেকটা চ্যাপ্টার শুধুমাত্র কয়েকটা নোটস বা কোশ্চেন অ্যান্সার মুখস্থর জন্য নয়। ক্লিয়ার? এর অ্যাপ্লিকেশনের দিকটা তোমাকে ভালো করে বুঝতে হবে। এবার তোমাদের মধ্যে কেউ হয়তো আমাকে বলতেই পারো, স্যার আমি ক্লাস 12 এর পর বিয়ে করে নেবো আর পড়াশোনা করবো না, তাহলে আমার বায়োলজি পড়ে লাভ কি হবে? আছো এরকম কেউ? তার নামটা বলতে পারো তাহলে। আছো কেউ যে বলবে স্যার আমার পড়াশোনা আর আমি করবোই না, তাহলে আমি এই বায়োলজি পড়ে আমার কি লাভ হবে?
আপনি তো সবার লাভের কথা বলছেন, যে যারা মলিকুলার বায়োলজি নিয়ে রিসার্চ করবে, যারা মাইক্রোবায়োলজি নিয়ে পড়বে, যারা বায়োটেকনোলজি নিয়ে পড়বে, বা আপনি ইকোসিস্টেমের দিয়ে সবার কথা বললেন। দেখো আমি তাদের কথাও বলি, তোমাদের জন্য আছে প্রথম চ্যাপ্টারটা, প্রথম ইউনিটটা, সেটা হচ্ছে জনন বলে চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা কিন্তু সবার জন্য কাজে লাগবে। আর যারা বিশেষ করে ওই ধরনের মানসিকতা নিয়ে বড় হচ্ছ, যে আমার 12-এর পর আমার পড়াশোনা শেষ হতে চলেছে, এরপর আমি বিবাহিত জীবনে অবতীর্ণ হব, রাইট? তাই না? তাদের জন্য তোমাকে বায়োলজি কিছু না কিছু শিখিয়েই ছাড়বে। মানে কাউকে আমরা এখান থেকে নিরাশ করব না, বুঝতেই পারছো? মানে সবার জন্য কোনো না কোনো অপশন আমরা কিন্তু দিয়েই দেবো। এবার তোমাকে চয়েস করতে হবে তুমি কোন অপশনটা নিতে চাইছো। ক্লিয়ার? তাহলে আমরা এই হচ্ছে আমাদের দ্বাদশ শ্রেণীর আমাদের ইউনিট 1 যেটা জননের ওপর, ইউনিট 2 যেটা হচ্ছে আমাদের জেনেটিক্স এর ওপর, আর ইউনিট 3 সেটা বায়োলজি এন্ড হিউম্যান ওয়েলফেয়ার মাইক্রোবায়োলজির ওপর, আর যেটা ইউনিট 4 সেটা বায়োটেকনোলজি, আর ইউনিট 5 যেটা হচ্ছে ইকোলজির ওপর। তাহলে তোমরা টিবি নাম্বার দেওয়া যে কোনো একটা বই কিনবে, বাট আমি এখন থেকে তোমায় কিন্তু নোটসটা প্রোভাইড করতে থাকবো এভরি টপিকের ওপর। ক্লিয়ার? তাহলে আমরা একটুখানি বুঝবো খুব ভালো করে, দেখে নিই আমরা কেমন ভাবে বুঝবো। এবং আজকে আমরা একটা টপিক পড়াবো, একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে আমাদের জীবের জনন। এই জীবের জনন এই চ্যাপ্টারটার ওপর আমাদের দেখো প্রথম চ্যাপ্টার, মানে আমাদের যে রিপ্রোডাকশনের ইউনিট তাদের ওপর প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে জীবের জনন। আর তোমাকে বলি, আমি যতখানি পড়াবো তোমায় কিন্তু তার এর পরের উইক তোমায় কিন্তু একটা টেস্ট নেবো। টেস্টটা ঠিক আমাদের শুরু হবে ঠিক আমাদের নির্দিষ্ট যে সময়, আমাদের 8:15 থেকে, রাইট? বা সরি 8:20 থেকে আমরা টেস্টটা শুরু করব। মানে 8:15 তোমার লিঙ্কটা পাঠাবো, 5 মিনিটের মধ্যে তোমায় সবাই জয়েন করে নেবে। ক্লিয়ার? প্রত্যেক উইকে টেস্ট। আলটিমেটলি তোমার যখন 12-এর এক্সাম আসবে, দেখবে আমি তোমাকে এইটুকুনি কনফিডেন্ট তৈরি করে দেবো, তোমার বায়োলজি সাবজেক্টটাকে নিয়ে তোমার আর কোনো ভয় থাকবে না। এটা তোমার কিন্তু আমি আজকে রেকর্ড করে রাখছি কথাটা, তুমি মিলিয়ে নেবে তোমার যেদিন জীববিদ্যা বা বায়োলজির পরীক্ষা হবে। কারণ কি বলতো, আমি তোমার প্রত্যেকটা টপিক ওয়াইজ এক্সাম নেবো, প্রত্যেক উইকে মক টেস্ট নেবো, তোমাকে হোমওয়ার্ক করতে বাধ্য করব। যদি তুমি আমার সঙ্গে থাকতে হয় তোমাকে হোমওয়ার্ক করতে হবে, তোমাকে টেস্ট দিতে হবে, আদারওয়াইজ কিছু করার নেই আমাদের। ক্লিয়ার? তাহলে আর তোমরা চেষ্টা করবে তোমাদের একটু ভিডিওটা অন রাখতে, তোমাদের একটু মানে ইন্টারনেট কানেকশনটা ভালো করে নিতে। এতে কি হবে, আমরা সবার সঙ্গে কি বলতো, আমি যে এখন ক্লাসটা তোমাদের সঙ্গে কথা বলছি, আমি সবার প্রায় মুখটা দেখতে পাচ্ছি। এতে কি হয়ে যাচ্ছে, আমার ক্লাসটা মনে হচ্ছে আমি যেন ক্লাসরুমে ক্লাস করাচ্ছি, রাইট? এটা আমার পক্ষে খুব বড় অ্যাডভান্টেজ আমি পাচ্ছি, সেজন্য এটা তোমাদের ক্ষেত্রে বলে রাখলাম। চলো তাহলে আজকে আমরা ক্লাস শুরু করব, আমাদের আজকের পড়াশোনা, আজকের টপিক। আর তার সঙ্গে সঙ্গে আমি বলি, আর আমি কিভাবে পড়াবো তোমাকে বলি। তাহলে প্রথমে আমি যে কোনো একটা টপিক চেষ্টা করব তোমাকে ভালো করে বোঝাতে, কারণ আমি আগেই তোমায় বললাম ক্লাস 12-এর প্রত্যেকটা টপিক শুধু মুখস্থ করার জন্য নয়, এবং কয়েকটা নোটস করাবার জন্য নয়, এখান থেকে তোমাকে বেরোতে হবে। আমার প্র্যাকটিক্যালি এই ক্লাসটা কিন্তু করার উদ্দেশ্য হচ্ছে এইটা, তোমাকে ফ্র্যাঙ্কলি যদি একটা কথা বলি, কারণ ওয়েস্ট বেঙ্গলের বাংলা মিডিয়ামে তোমরা যারা পড়ো তাদের অনেক ক্ষমতা আছে, সেটা আমি লাস্ট ইয়ার একদম বলতে পারো খুব ভালোভাবে ফিল করেছি। মানে তোমাদের মধ্যে একটা হিউজ পাওয়ার আছে, ক্ষমতা আছে, কিন্তু সঠিক গাইডেন্সের অভাবের জন্য তোমরা হয়তো একটু পিছিয়ে যাচ্ছ। অনেকে এমন ভাবেই তৈরি হচ্ছ যেটা কিছু কোশ্চেন অ্যান্সার মুখস্থ করে নিচ্ছ, এটা কিন্তু বায়োলজির পড়বার উদ্দেশ্যই নয় এটা। ক্লিয়ার? আমরা সেই জন্য তোমাকে এমন ভাবে শেখাবো, এমন ভাবে বায়োলজিটা তোমাকে শেখাবো যাতে ওই শিক্ষাটা তোমার রিয়েল লাইফে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। ক্লিয়ার? আজকে আমরা বলি ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না, তার কারণ কিন্তু একটা, সে পড়াশোনার সময় সঠিকভাবে পড়াশোনাটা করেনি। তাই কেউ যদি সঠিকভাবে পড়াশোনাটা করে সে কোনোদিনও বেকার হবে না। মানে তোমাকে আত্মনির্ভর করতে গেলে এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুলস একটা। তাহলে এডুকেশনটা ঠিক ওইভাবেই নিতে হবে, আর আমরা তোমাকে সেই উদ্দেশ্য নিয়েই তোমাকে সেইভাবেই পড়াবো, যাতে তুমি তোমার শিক্ষাটাকে অ্যাপ্লাই করতে পারো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে চলো আজকে আমরা তাহলে জীবের জনন এই চ্যাপ্টারটা তোমাকে একটু আগে বোঝাই, তারপরে তোমাকে কিছু নোটস দেখাবো, নোটস থেকে প্রত্যেকটা টপিককে অ্যানালাইসিস করে করে একটুখানি তোমাকে বোঝাবো, আর নোটসটা তো তোমাদের প্রোভাইড করেই দেবো। তাহলে চলো আমি একটা জিনিস শেয়ার করবো তোমাদেরকে, এক সেকেন্ড দাঁড়াও। তোমাদের যা কিছু কোশ্চেন থাকলে তোমরা সেটা চ্যাট অপশনে লিখতে কিন্তু ভুলবে না।
তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে উঠেছো বা উঠবে, একাদশ শ্রেণীতে এখন আছো কিন্তু দ্বাদশ শ্রেণীতে কিছুদিনের মধ্যেই উঠে পড়বে, তাদের জন্য আমরা অ্যাডভান্স শুরু করে দিলাম এই তোমার ক্লাস 12 মানে দ্বাদশ শ্রেণীর বাংলা মিডিয়ামের উচ্চ মাধ্যমিকের জন্য এই স্পেশাল ব্যাচ। আর আজকে আমাদের এই প্রথম ক্লাসে আমরা পড়বো জীবের জনন বলে এই চ্যাপ্টারটা, জীবের জনন। দেখো যেটা আমাকে রিপ্রোডাকশন ইন অর্গানিজম, তাই তো এই চ্যাপ্টারটার ইংলিশটা আমি তোমাকে বাংলাটা পড়াতে পড়াতে কিছু ইংলিশ টার্মও ইউজ করব, কারণ ক্লাস 12 এর পর তুমি যা কিছুই করো না কেন ইংলিশে করতে হবে, তাই তোমাকে সেই ব্যাকগ্রাউন্ডটাও আমি তৈরি করে দেবো যাতে তোমার বাংলা মিডিয়াম স্টুডেন্টরাও তোমরা বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশের টার্মস গুলো অন্তত শিখে যাও একটু একটু করে। তাহলে চলো এই জীবের জনন যেটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার, সেটাকে নিয়ে আমরা একটু ডিসকাস করি। দেখো আজকে আমাদের এই ক্লাসে আমরা কোন কোন টপিক গুলোকে নিয়ে ডিসকাস করব। প্রথম হচ্ছে আমাদের জন্য আজকে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের দেখো জীবনকাল। যে জীবনকাল বলতে কি বুঝি সেটা আমরা দেখব। তারপর আমরা জননের ভূমিকা নিয়ে আলোচনা করব, যে জনন বলতে কি বুঝি, এবার জননের উদ্দেশ্যটাই বা কি সেইগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব। তারপর জননের প্রকারভেদ, দেখো যৌন জনন আর অযৌন জনন তো আমরা জানি, কিন্তু এদের প্রকারভেদ গুলোকে নিয়েও আমরা ডিসকাস করব। ক্লিয়ার ব্যাপারটা? তারপর আজকে আমরা ক্লাসে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের অযৌন জননের তার সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্য। অযৌন জনন বলতে কি বুঝি আমরা এবং তার কিছু বৈশিষ্ট্য তোমাদের কিছুটা মাথায় অলরেডি ঢুকে গেছে হয়তো। আর অযৌন জননের প্রকারভেদ, অযৌন জননও আবার বিভিন্ন প্রকারের হয়, তোমরা তো দেখলে, সেটা হচ্ছে বার্ডিং, বিভাজন, তাই না, ফ্র্যাগমেন্টেশন মানে খণ্ডীভবন, এগুলো তোমরা তো দেখলে, এগুলোই তো অযৌন জননের বিভিন্ন প্রকার, সেগুলোকে নিয়ে আমরা একটু পড়বো আজকে। আর উদ্ভিদের অঙ্গজ জনন, আমরা তো দুটো পদ্ধতি আমরা দেখেই নিলাম তাই না, প্রাকৃতিক পদ্ধতি আর একটা কি দেখলাম, কৃত্রিম পদ্ধতি। তাহলে তোমার খাতায় যখন তুমি করবে প্রথমে একটা সূচিপত্র লিখবে, আজকে আমাদের ডে 1 মানে প্রথম দিন, তার আজকে আমরা এই টপিক গুলোকে নিয়ে ডিসকাস করব তোমাদের বোর্ডের জন্য। ক্লিয়ার? এখন তোমাদের লিখতে হবে না, এখন তোমরা এই টপিক গুলো ভালো করে একটু বোঝো। তাহলে আমাদের আজকের যে টপিক বা বিষয় 1 সেটা হচ্ছে জীবনকাল। দেখো জীবনকাল বলতে কি বুঝি আমরা, কোনো একটা জীবের জন্ম হলে তার কি হবে, মৃত্যু হবে, এটা তো খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু জন্ম এবং প্রাকৃতিক মৃত্যু, আমরা অস্বাভাবিক মৃত্যু বলছি না, এই যে প্রাকৃতিক মৃত্যু তার যে সময়কাল সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি জীবনকাল। দেখো বিভিন্ন জীব তাদের জীবনকাল বিভিন্ন বিভিন্ন প্রকৃতির, জীবনকাল সব জীবের কিন্তু একই রকমের নয়। যেমন তোমাকে যদি প্রজাপতির কথা বলি, সে মাত্র 1 থেকে 2 সপ্তাহ বাঁচে, আবার বটগাছ সেটা তো কয়েক হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে, অনেক দিন বাঁচতে পারে। মানে অর্থাৎ প্রত্যেকটা জীবের জীবনকাল বিভিন্ন প্রকৃতির। ক্লিয়ার ব্যাপারটা? এবার আমরা জীবনকাল সম্বন্ধে যখন আমরা কথা বলছি, জীবনকালের 4টি পর্যায় বলতে পারো আমরা, সেটাকে নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। তোমরাও একটা এই পর্যায়ের মধ্যে আছো। দেখো প্রথম যে পর্যায় সেটা হচ্ছে কিশোর পর্ব, প্রথম পর্ব এটা। এই পর্বে কি ঘটে, কোনো ব্যক্তি বা কোনো জীব প্রজননের জন্য পরিপক্কতা অর্জন করতে তখনও কিন্তু পারেনি। মানে কিশোর পর্বে যখন কিশোর থাকে, কেউ কি যৌন জনন করতে পারবে? পারবে না তখন, কারণ তার দেহ তখনও সেই ম্যাচিউরিটি মানে পরিপক্কতা পায়নি। কিশোর থেকে যখন সে আরো বড় হয় তখন কি হয়, সে পরিপক্কতা পর্বে আসে, মানে অ্যাডাল্ট হয়, মানে ম্যাচিওর হয় তারা। এই পর্যায়ে ব্যক্তি প্রজননের পরিপক্কতা অর্জন করে।
তারপর তারা আবার কি করে, পুনরুৎপাদন করতে পারে এবং তরুণদের জন্ম দিতে সক্ষম হয়। মানে জনন কার্য তারা করতে পারে এই পরিপক্কতা পর্বের মধ্যে। তাহলে তুমি এখন কোন পর্বে আছো, 1 নাম্বার না 2 নম্বর? চ্যাট অপশনে লেখো দেখি, তুমি এখন কোন পর্বে আছো? তুমি এখন কোন পর্বে আছো একটুখানি লিখে দেখো আমাকে চ্যাটে, 1 নাম্বার না 2 নাম্বার? দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু 2 নাম্বারটাই দিচ্ছ, কয়েকজন স্টুডেন্ট আছো যারা 1 নম্বরটাই দিচ্ছ। যে 1 নম্বরে দিয়েছো আমি তাদের জন্য বলি, আমরা কিন্তু এখন 2 নম্বরেই আছি। মানে আমরা ম্যাচিওর হয়ে গেছি। কিসের জন্য ম্যাচিওর? জনন কার্য করবার জন্য। আমরা কিন্তু কিশোরের মধ্যে নেই গো আর। যে 1 নম্বর দিয়েছিলে আমি তার জন্য বলছি, আমরা 2 নম্বরে আছি। দেখো প্রাপ্ত বয়স্কতা, প্রাপ্তবয়স্ক মানে মনে করো তখন দেহের বৃদ্ধি পুরোপুরি হয়ে গেছে, আর বৃদ্ধি হচ্ছে না। তখন কি হবে তাহলে? আস্তে আস্তে অবনতির পথে দেহ যাচ্ছে এবং বিভিন্ন অঙ্গগুলো আস্তে আস্তে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে আমরা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছি সেটাকে আমরা প্রাপ্তবয়স্কতা বলতে পারি, ওল্ড এজ। তখন আস্তে আস্তে জনন কার্য করার ক্ষমতাও আস্তে আস্তে কমে যাচ্ছে। তারপর কি হবে? 4 নম্বর পর্যায় মানে মৃত্যু। মানে অঙ্গগুলো সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেবে, হার্ট, লাংস, লিভার। তখন কি আসবে? একটা পয়েন্ট আসবে যখন তার শরীর ভালো কাজ করবে না, তখন সে কি হবে? মরে যাবে। এটাই তো আমাদের জীবনকালের 4টি প্রধান পর্যায়। আমরা একটা পর্যায় থেকে আর একটা পর্যায় এইভাবেই তো আমরা এগোতে থাকি, তাই না? প্রত্যেকটা মানুষের কিন্তু এই 4টে পর্যায়ে আস্তে আস্তে এগোতেই হবে। অর্থাৎ জন্ম হলে মৃত্যু হবেই, মানে জীবনকাল কিন্তু নির্দিষ্ট। বুঝতেই পারছো? তাহলে কিন্তু তোমাদেরকে কিছু কাজ করতে হবে এর মধ্যে, সময় নষ্ট করলে হবে না কিন্তু। ক্লিয়ার? তাহলে দেখো এরপরে আমরা চলে আসি, সেটা হচ্ছে জনন। আমরা জনন কাকে বলবো? জনন হচ্ছে নিজের সত্তা এবং আকৃতি বিশিষ্ট জীব সৃষ্টি করাকেই জনন বলে। নিজের সত্তা এবং নিজের আকৃতি বিশিষ্ট হবে। তুমি বলবে স্যার আমার কোনো একটা শিক্ষক বা আমার মা বা বাবা কোনো সময় আমাকে তো গাধা বলেছিল, তাহলে কেমন করে হলো ব্যাপারটা? না, তোমাকে সেটা রাগের মাথায় বলেছিল, তুমি গাধা নয় আলটিমেটলি। কেন বলো তো? এই জননের জন্যই। কারণ মানুষের বাচ্চারা মানুষই হবে, এটাই জননের সংজ্ঞা, তাই না? হয়তো রেগে গিয়ে তোমায় কেউ বলতেই পারে তুই একটা গাধা, গরু, বলতেই পারে কেউ, কিন্তু সেটা বায়োলজিক্যালি কিন্তু ঠিক নয়। তাহলে আমরা জনন ক প্রকারের দেখলাম? 2 প্রকারের দেখলাম। একটা হচ্ছে যৌন জনন আর একটা হচ্ছে অযৌন জনন। যৌন জনন 1 নাম্বার, অযৌন জনন 2 নাম্বার। তুমি বলো দেখি এই যৌন জনন এবং অযৌন জননের মধ্যে কোনটা বেশি বলতে পারো অ্যাডভান্স, বা কোনটা বেশি উপযোগী কোনো একটা জীবের পক্ষে? 1 নাম্বার যৌন জনন না 2 নম্বর অযৌন জনন? চ্যাট অপশনে লেখো দেখি একটু। যৌন জনন, ভেরি গুড। 1 নাম্বার সেক্সুয়াল রিপ্রোডাকশন, ভেরি গুড। ঠিক ঠিক একদম। যৌন জননটাই অনেক বেশি অ্যাডভান্স। গৌতম তুমি আমাকে প্রশ্ন করেছিলে পরিপক্ক বয়সের রেঞ্জটা কত। দেখো পরিপক্ক বয়সের রেঞ্জ যেটা, সেটা বিভিন্ন অ্যানিমালস এর ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। ক্লিয়ার? মানুষের ক্ষেত্রে যদি বলো, মানুষের ক্ষেত্রে আমরা যদি বলি আমাদের যে বয়স সন্ধিকাল তার থেকে যখন আমরা অ্যাটেন্ড করি তার পরের অধ্যায়টাই হচ্ছে তোমার পরিপক্ক বয়স। অর্থাৎ সেটা ছেলেদের ক্ষেত্রে যদি বলি এই 13-14 বছর, মেয়েদের ক্ষেত্রে 12-13 বছরের মতো।
রাইট? তাহলে আমাদের সবাই বন্ধুরাই জানালো যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন অনেক বেশি অ্যাডভান্স বা অনেক বেশি উপযোগী। কেন বলতো? তার কারণটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননে জীবের মধ্যে কি আসে? ভ্যারিয়েশন আসে। যে জীব যার মধ্যে যত বেশি ভ্যারিয়েশন আসবে সেই জীব কিন্তু তার বাঁচার ক্ষমতা তত বেশি হবে। মানে আমাদের মনে করো পরিবেশ সব সময় পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তিত পরিবেশে তোমাকে বাঁচতে গেলে নিজেকেই পরিবর্তিত হতে হবে। আর যৌন জনন এমন একটা পদ্ধতি সেখানে আসে বেশি পরিবর্তন। এই যে ভাবো না, তোমরা আমার হাওড়া জেলার নয়, তোমরা বিভিন্ন জেলার স্টুডেন্টরা আজকে একটা নতুন ভাবে ক্লাস করছো। তোমরা কিন্তু অন্য স্টুডেন্টদের থেকে অনেক এগিয়ে যাচ্ছ, কারণ আজকের এই যুগে পরিবেশ চেঞ্জ হয়েছে, তাই না? তোমরা নতুন ভাবে ক্লাস করে দেখো নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছ। অনেক স্টুডেন্ট কিন্তু পাচ্ছে না নিয়ে যেতে, তারা পিছিয়ে যাচ্ছে, তাই না? তোমরা নিজেদেরকে চেঞ্জ করেছো বলেই এটা সম্ভব হয়েছে। যৌন জননেও ঠিক তাই হয়। একটা জীবের অনেক পরিবর্তন করার ক্ষমতা বেশি অর্জিত হয়। আর জননের প্রয়োজনীয়তাটাই বা কি? দেখো, বংশ বিস্তার করা এটা হচ্ছে জননের প্রথম প্রয়োজনীয়তা। সেকেন্ড প্রয়োজনীয়তা কি? জননের ফলে কি হয়? জীবজগতের মধ্যে একটা ভারসাম্য রক্ষা হয়, এটাই হচ্ছে জননের প্রয়োজনীয়তা। এরপর আমরা দেখব জননের প্রকারভেদ। দেখো, আমি অযৌন জনন আর যৌন জনন বারবার তোমার মাথায় ঢোকাতে পেরেছি তো এতক্ষণে। এটা হচ্ছে মেন দুটো প্রকারভেদ, অযৌন জনন আর যৌন জনন। অযৌন জননে কি হয়? গ্যামেট উৎপন্ন হয় না, পুরুষ গ্যামেটও নয়, স্ত্রী গ্যামেটও নয়। মাতৃকোষ থেকে এখানে আমরা দেখি কি অসংখ্য অপত্য সৃষ্টি হতে পারে, আর নতুন বৈশিষ্ট্যের কিন্তু এখানে সৃষ্টি হয় না। আর যৌন জননে কি হয়? গ্যামেট উৎপন্ন হয়, মানে ওই কি গো, শুক্রাণু, ডিম্বাণু, আমি এদের কথা বলছি। আর জনন কোষের মিলন ঘটায়, মানে এখানে নিষেক ক্রিয়া সম্পন্ন হয়, আর অপত্য কোষের সংখ্যা কিন্তু সীমিত হয়। আর যৌন জননে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্যের সৃষ্টি হয়। দেখো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে এখানে ছেলে এবং মেয়ে উভয়কেই দরকার, অর্থাৎ দুটো, একটা পিতা এবং মাতা দুজনের দরকার যৌন জননের জন্য। কিন্তু অযৌন জননের ক্ষেত্রে মানে একটা অর্গানিজম থেকেই কিন্তু তার অপত্য জীব তৈরি হতে পারে। বুঝে গেছো ব্যাপারটা? দেখো, একজন আমাদের বন্ধু জিজ্ঞাসা করেছে যে প্রতিকূল পরিস্থিতিতে কোনো জীব কি জনন করে। দেখো, একটা জীব প্রতিকূল পরিবেশেও জনন করে, বলতে পারো প্রতিকূল পরিবেশে সে জনন করতে আরো বেশি উদ্বুদ্ধ হয়। মানে কেন বলতো? সে যখন দেখে আমি আর বেঁচে থাকতে পারবো না, তখন সে তার অপত্য জীব সৃষ্টির মাধ্যমে তার বংশটাকে বিস্তার করাতে সক্ষম হয়, করাতে পারে। নির্মল বলছো আরো দুটো বলেন তো স্যার, জননের প্রয়োজনীয়তা। দেখো, এই জননের 1 নম্বর প্রয়োজনীয়, 2 নম্বর প্রয়োজন তোমাকে বললাম। এটা ছাড়াও ভাবো, জীবের বাস্তুতন্ত্রের মধ্যে একটা সমতা বজায় রাখতে সহায়তা করে এই যে জনন। আর এই জননের জন্যই কি হয়? জননের জন্যই একটা জীবের মধ্যে যে ভ্যারিয়েশন বা প্রকরণ, এগুলো আমরা দেখতে পাই, এগুলো হতে পারে জীবের মধ্যে যে বৈশিষ্ট্যের নতুনত্ব বৈশিষ্ট্য যে আসবে। সোহম, যৌন জননে যে ভ্যারিয়েশন আসে, যে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্যের সৃষ্টি হয়, তার জন্য মিওসিস প্রসেস, মিওসিস কোষ বিভাজন একটা বড় দায়ী। মিওসিসের সময় কি হয়? ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভার পড়েছিলাম তো আমরা ক্লাস 11-এ। তাহলে আমরা কি দেখলাম? জননের প্রকারভেদ, অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন। দেখো, এরপর আমি চলে আসি
অযৌন জননের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। অযৌন জনন আমরা কি দেখলাম? গ্যামেট গঠন এবং নিষেক ছাড়াই যে জনন পদ্ধতিতে একটি মাত্র জীবের দেহকোষ বিভাজিত হয়ে অপত্য জীবের সৃষ্টি হয়, মানে একটা মাত্র জীব থেকে অপত্য জীব সৃষ্টি হচ্ছে, তাকেই আমরা অযৌন জনন বললাম। অযৌন জননের বৈশিষ্ট্যগুলো কি কি? 1 নম্বর, একটা মাত্র জনিত জীবের প্রয়োজন হয়, নিষেক প্রক্রিয়া ঘটে না, ভেদ বা প্রকরণ হয় না, প্রচুর অপত্য গঠিত হয়। এখন আমরা একটা অ্যামিবার ছবি দেখতে পাচ্ছি এখানে। অ্যামিবাটা কিভাবে বিভাজিত হয়ে দুটো অ্যামিবা তৈরি করেছে ওরা? একটাই তো জনিত জীব এখানে, তাই না? এবার দেখো, এই যে আমি তোমায় বললাম অযৌন জননের বিভিন্ন প্রকারভেদগুলোকে নিয়ে কথা বলি। প্রথম প্রকারভেদ হচ্ছে বিভাজন। বিভাজন কাকে বলবো আমরা? যেখানে দেহ 2 বা তার বেশি খণ্ডে বিভাজিত হয়। এটা 2 প্রকারের, একটা হচ্ছে দ্বিবিভাজন আর একটা হচ্ছে বহু বিভাজন। তোমার ক্লাস 12-এ যদি কোশ্চেন আসে এখান থেকে একটাই খুব কমন কোশ্চেন আসে, দ্বিবিভাজন এবং বহু বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। দেখো, দ্বিবিভাজন মানে কি সেটা আগে জানা দরকার। দ্বি মানে 2, অর্থাৎ মাতৃদেহ 2টি খণ্ডে বিভক্ত হয়। কাদের মধ্যে হয় এই দ্বিবিভাজন? ব্যাকটেরিয়ার মধ্যে হয়, অ্যামিবার মধ্যে হয়। দেখো, এই দ্বিবিভাজন আবার বিভিন্ন প্রকারে হতে পারে। যখন সরল একটা দেহ জাস্ট মাঝ বরাবর 2টো ভাগে বিভাজিত হয়ে গেল, অ্যামিবার মধ্যে হয়। অনুদৈর্ঘ্য ভাবে বা অনুপ্রস্থ ভাবে বিভাজনও ঘটতে পারে, তখন সেইগুলোকে আমরা বলছি অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন বা অনুপ্রস্থ দ্বিবিভাজন। শুধু তোমরা এইটুকুনি কাজ করবে, একটা করে উদাহরণ মনে রেখো শুধুমাত্র, আর ডিটেলস দরকার নেই। আর আমরা বহু বিভাজন কাকে বলছি? নাম থেকে কিছু বুঝতে পারছো? যখন মাতৃদেহ বিভাজিত হয়ে বহু খণ্ডে বিভক্ত হচ্ছে। উদাহরণটা কি? প্লাজমোডিয়াম। কি বললাম? প্লাজমোডিয়াম হলো আমাদের বিভাজন। এবার আমরা সেকেন্ড পদ্ধতির কথা বলি, সেটা হচ্ছে বাডিং। কোরোৎকদম বলে বাংলায়। যখন মাতৃদেহের কোনো কোরক স্বতঃস্ফূর্তভাবে বিচ্ছিন্ন হয়। দেখো, আমরা হাইড্রার ছবি দেখছি, এখানে এই যে এটা কোরক বা বার্ডস, এটা স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে গেছে। এই বাডিং 2 প্রকারের হতে পারে। এই যে আমরা বলছি কোনো উপবৃদ্ধি, সেটা দেহের ভেতরে ঘটতে পারে, দেহের বাইরে ঘটতে পারে। এক্সোজিনিয়াস মানে যখন কোরক বা বার্ডস দেহের বাইরে ঘটিত হয়, যেমন উদাহরণ ইস্ট হতে পারে, হাইড্রা হতে পারে। এন্ডোজিনিয়াস মানে যখন কোরক বা বার্ডস বা উপবৃদ্ধি, তুমি যাই বলো না কেন, সেটা দেহের ভেতরে ঘটে, তখন তাকে আমরা বলবো, কি বলবো? এন্ডোজিনিয়াস বার্ডিং। এটা ইংলিশে মনে রাখতে হবে, বাংলায় নেই এটা। উদাহরণ, মিষ্টি জলে বা স্বাদু জলে যে স্পঞ্জিলা, তাদের মধ্যে এটা সংঘটিত হতে পারে। ক্লিয়ার ব্যাপারটা? এটা কিন্তু আমরা মাথায় রাখবো। নেক্সট দেখো, আমরা বলি উদ্ভিদের অঙ্গজ জনন। প্রথম আমাদের জানতে হবে অঙ্গজ জনন ব্যাপারটা কি। উদ্ভিদের অঙ্গজ অংশ, উদ্ভিদের অঙ্গজ অংশ কোনগুলো? সেটা পাতা হতে পারে, কাণ্ড হতে পারে, মূল হতে পারে। এর সাহায্যে যখন জনন ক্রিয়া সম্পন্ন হবে, তখন তাকে আমরা বলবো অঙ্গজ জনন। মাতৃ উদ্ভিদটা সমগ্র উদ্ভিদ তৈরি হয় এখানে। আর অল্প সময়ে আমরা বহু সংখ্যক অপত্য কিন্তু তৈরি করতে পারবো। এই উদ্ভিদের অঙ্গজ জনন পদ্ধতিতে। এবার উদ্ভিদের অঙ্গজ জনন 2 প্রকারের হয়, একটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে
আর একটা হচ্ছে কৃত্রিম উপায়ে। প্রাকৃতিক উপায়ে মানে সাধারণ মূল, সাধারণ কাণ্ড বা সাধারণ পাতা, তার মাধ্যমে যখন জনন কার্য সম্পন্ন হচ্ছে। যেমন দেখো, মূলের সাহায্যে শিশু বা পেয়ারা, এদের মূল থেকেও কিন্তু নতুন একটা উদ্ভিদের তৈরি হতে পারে। ভূ নিম্নস্থ কাণ্ড মানে মাটির নিচে যে সমস্ত কাণ্ড থাকে, যেমন রাইজোম আমরা আদায় দেখতে পাই, টিউবার আলুতে দেখতে পাই, কন্দ যেটা পেঁয়াজের মধ্যে দেখতে পাই, এদের এই অংশ থেকেও নতুন উদ্ভিদ তৈরি হতে পারে, কিন্তু প্রাকৃতিক উপায়ে। অর্ধবায়বীয় কাণ্ড, এই থানকুনি, কচুরিপানা বা চন্দ্রমল্লিকার মতো গাছের মধ্যে আমরা অর্ধবায়বীয় কাণ্ড থেকেও অঙ্গজ জনন প্রক্রিয়ায় নতুন উদ্ভিদ তৈরি হতে দেখি। বায়বীয় কাণ্ড যেমন ফণিমনসা থেকেও কিন্তু নতুন গাছ তৈরি হয়। পত্র মুকুল, যেটা তুমি ছবিতে দেখতে পাচ্ছ, পাতার কিনারায় কিনারায় দেখো নতুন মুকুল এসছে। পাথর কুচির মধ্যে দেখতে পাই, ব্রায়োফাইলাম ইংলিশে বলে। বুলবিল, এটা একটা অঙ্গজ জননের অংশ, মনে রাখবে এটা কিন্তু। কোথায় দেখতে পাই? চুপড়ি আলুর মধ্যে দেখতে পাই আমরা। তোমাকে দ্বাদশ শ্রেণীর সিলেবাসটা ভালো করে বুঝবে, কারণ তোমাকে রেফারেন্স বইগুলো দেখে তুমি ঘাবড়ে যাবে না। উচ্চ মাধ্যমিকের সিলেবাস কি আছে সেটা ভালো করে বুঝবে, কারণ পরীক্ষার যেদিন তুমি পরীক্ষা দিতে যাবে সেদিন সবকিছু মনে রেখে যেতে হবে। এমন কিছু পড়বো না যেগুলো মনে রাখাটা অসম্ভব। টিচাররা পড়িয়ে দিতেই পারে, একটা নোটস লিখিয়ে দিতেই পারে, যেটা স্টুডেন্টদের কাজে লাগবে না, বা স্টুডেন্টরা যেটা মনে রাখতে পারবে না সেটা পড়িয়ে লাভ নেই। যেটা সিলেবাসের মধ্যে এই মুহূর্তে নেই, তোমার মাথাতে রাখা সম্ভব নয়। এবার কোনো স্টুডেন্ট মাথায় রাখতেই পারো, সে ওটা নিজে থেকে একটু এক্সট্রা পড়তে হবে তার নিজের জানার জন্য, কিন্তু টেকনিকটা ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষার আগে তোমার এত মোটা বই হলে সেটা মনে রাখা সম্ভব হয় না কখনো। তুমি রোবট নও, তুমি মুখস্থ করার রোবট নও নিশ্চয়ই, সেজন্য বুঝতে হবে ব্যাপারগুলোকে। এবার দেখো, যেটা আমি বলি কৃত্রিম অঙ্গজ জনন, এটা কৃত্রিম উপায়ে সংঘটিত হয়। যেমন আমি তোমাকে শাখা কলম বা দাবা কলম বা গুটি কলম বা জোড় কলমের কথা বললাম, মানে দুটো গাছের মধ্যে জোড় তৈরি করলাম আমরা এইভাবে, একটাকে স্টক আর একটা স্কিয়ন বললাম, নিচের অংশটাকে স্টক বলি। এগুলো কৃত্রিম অঙ্গজ জননের পদ্ধতি। একটা নতুন একটা টপিক শুধু মনে রাখো, উচ্চ মাধ্যমিকের জন্য ভেরি ইম্পর্টেন্ট, স্ট্রবিলাইজেশন। স্ট্রবাইলেশন কি সেটা? যখন মাতৃদেহটা আড়াআড়ি ভাবে বিভাজিত হয়ে নতুন অপত্য সৃষ্টি করে, কাদের মধ্যে দেখতে পাবে? নিডেরিয়ার অন্তর্গত স্কাইফার মধ্যে। স্ট্রবাইলেশন এটাও এক প্রকারের অযৌন জনন পদ্ধতি, মাথায় রেখো একটুখানি। আর একটা হচ্ছে খণ্ডী ভবন, নাম থেকেই বুঝতে পারছো দুই বা তার বেশি খণ্ডে দেখো বিভক্ত হয়ে গেছে। আমরা উদ্ভিদের ক্ষেত্রে স্পাইরোগাইডার দেখতে পাই, প্রাণীর ক্ষেত্রে তারা মাছের ক্ষেত্রেও দেখতে পাই, যাদের এই দেহ থেকে নতুন নতুন আবার দেহ তৈরি হয়ে যাচ্ছে, খণ্ডী ভবন পদ্ধতি। আর একটা দেখো পুনরুৎপাদন বা রিজেনারেশন, খণ্ডিত অংশ থেকে সম্পূর্ণ জীব তৈরি হয়ে যাচ্ছে। হাইড্রা, প্ল্যানেরিয়া, এদের মধ্যে আমরা দেখতে পাই, তো মনে রাখতে হবে তোমাকে। আর একটা হচ্ছে রেণু গঠন, আমরা দেখিয়েছিলাম না একটু আগে, রেণুর মাধ্যমে যখন জনন সম্পন্ন হয়, রেণু বিভিন্ন প্রকারের হতে পারে। জুস্পোর, কনেডিয়া। জুস্পোর আর কনেডিয়ার মধ্যে একটা পার্থক্য শুধু মনে রাখো, জুস্পোর হচ্ছে চলনশীল আর কনেডিয়া হচ্ছে নিশ্চল, মানে যে মুভ করতে পারে না। রাইট, এটা মাথায় রেখো। পেনিসিলিয়াম একটা উদাহরণ। আর আইডিয়া এটাও একটা তোমার রেণুর নাম, যেটা তুমি অ্যাগারিকাসের মধ্যে দেখতে পাবে। তাহলে রেণুর মাধ্যমেও জনন সম্পন্ন হতে পারে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের আজকের যে টপিকগুলো আমরা পড়লাম সেইগুলো।
এবার তোমাকে হোমওয়ার্কের জন্য কয়েকটা কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, সেটা একটুখানি তোমরা খাতার মধ্যে লিখে নাও। হোমওয়ার্কের কোশ্চেন গুলো আমি একটু চলো দিয়ে দিই তোমাদেরকে। তোমরা সবাই খাতা বার করে নাও। তোমরা এই হোমওয়ার্কের কোশ্চেন গুলো তোমার টেক্সট বই দেখে দেখে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এই কোশ্চেন গুলো তোমার উচ্চ মাধ্যমিকের সময় কাজে লাগবে, সেই জন্যই লেখানো। আর তুমি এইগুলোকে তৈরি করে নেবে কিন্তু বাবা, এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ পরের উইকে তোমার টেস্ট আছে এটার ওপর। ক্লিয়ার? তাহলে চলো আমাদের প্রথম কোশ্চেন আজকের জন্য, জীবনকাল বলতে কি বোঝো? জীবনকাল বলতে কি বোঝো? প্রথম কোশ্চেন। জীবনকাল বলতে কি বোঝো? हेलो सर। हेलो सर। हेलो सर। পরের কোশ্চেন, জীবনকালের বিভিন্ন পর্যায়গুলো কি কি? জীবনকালের বিভিন্ন পর্যায়গুলো কি কি? তারপরের কোশ্চেন লেখো, জনন বলতে কি বোঝো এবং ইহার প্রয়োজনীয়তা কি? জনন বলতে কি বোঝো এবং ইহার প্রয়োজনীয়তা কি? তারপরের কোশ্চেন লেখো, অযৌন জনন এবং যৌন জননের মধ্যে পার্থক্য লেখো। অযৌন জনন এবং যৌন জননের মধ্যে পার্থক্য লেখো। অযৌন জনন এবং যৌন জননের মধ্যে পার্থক্য লেখো। তারপরের কোশ্চেন, দ্বিবিভাজন ও বহু বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। দ্বিবিভাজন ও বহু বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। তারপরের কোশ্চেন, বার্ডিং বলতে কি বোঝো? বার্ডিং বলতে কি বোঝো? তুমি মোটামুটি একটা শর্ট নোট আকারে লিখবে নির্মল, মোটামুটি নাম্বারগুলোকে বেস করে আমি এরপর টেস্টের সময় তোমার নাম্বারগুলো জানিয়ে দেবো। তারপর লেখো, টিকা লেখো উদ্ভিদের অঙ্গজ জনন। দিশা কোনটা 4 নম্বরে বলেছিলাম তো ভুলে গেলাম গো। হ্যাঁ, অ্যান্সার গুলো তোমরা খাতায় লিখে ছবি তুলে পিডিএফ করে গ্রুপে তোমরা দেবে, তোমরা যেখানে তোমাদের লিংক পাঠানো হয়েছে সেই। টিকা লেখো উদ্ভিদের অঙ্গজ জনন। নেক্সট করো, ওর মধ্যে প্রাকৃতিক আর কৃত্রিমটা ঢুকিয়ে দেবে কিন্তু। তারপরে কোশ্চেন লেখো, স্ট্রবাইলেশন বলতে কি বোঝো? স্ট্রবাইলেশন বলতে কি বোঝো? তারপরে কোশ্চেন লেখো, বিভিন্ন প্রকার রেণুর নাম লেখো। বিভিন্ন প্রকার অযৌন রেণুর নাম লেখো। বিভিন্ন প্রকার অযৌন রেণুর রেণুর নাম লেখো। এই হচ্ছে তোমাদের আজকের কোশ্চেন গুলো।